স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। ওকে, এটা হচ্ছে যে পিডিএফ বইটা দিয়েছি সেই বইয়ের 566 নম্বর পেজ, আর্টিকেল নাম্বার 7.26, অর্থাৎ 7 নম্বর চ্যাপ্টারে। টপিকস এর নাম হচ্ছে কসি ইন্টিগ্রাল ফর্মুলা। কসি ইন্টিগ্রাল ফর্মুলা খুবই সহজ ম্যাথ, দেখলে বুঝতে পারবে। ইফ এফ অফ জেড ইজ অ্যানালিটিক উইদিন অ্যান্ড অন এ ক্লোজ কার্ভ সি, অর্থাৎ একটা ফাংশন অ্যানালিটিক হবে একটা কার্ভ, ক্লোজ কার্ভ সি, সেই কার্ভের ভেতরে অথবা কার্ভের কোথায়, অন মানে কি, উপরে। এই যে এই যে একটা ক্লোজ কার্ভ দেখা যাচ্ছে, হয় এই কার্ভের উপরে হবে, না হয় এর ভিতরে হবে, ফাংশনটা অ্যানালিটিক হবে। যদি অ্যানালিটিক হয় তাহলে সেখানে একটা পয়েন্ট থাকবে এ। একটা ফাংশন যদি একটা ক্লোজ কার্ভের উপরে অথবা ভিতরে অ্যানালিটিক হয় এবং সেখানে যদি একটা পয়েন্ট থাকে এ, দেন এফ অফ এ ইজ ইকুয়ালস টু 1/2 পাই আই ইন্টিগ্রেশন অফ এ আর মিউট হয়ে গেল। ডিভাইড বাই জেড মাইনাস এ ডিজেড। শোনা যায় না কথা? জি স্যার, যাচ্ছে। ওকে, জি স্যার। জি স্যার। তাহলে একটা ফাংশন যদি একটা ক্লোজ কার্ভের মধ্যে অথবা ক্লোজ কার্ভের উপরে অ্যানালিটিক হয় তখন সেখানে একটা পয়েন্ট থাকবে এ। সে পয়েন্টে ইকুয়ালস টু কি হবে, এফ অফ এ ইকুয়ালস টু 1/2 পাই আই ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস এ ডিজেড। এটা হচ্ছে কসি ইন্টিগ্রাল ফর্মুলা ফর এ সিম্পল ডেরিভেটিভ, মানে সিম্পল ডিফারেন্সিয়েশনের জন্য, হায়ার অর্ডার ডিফারেন্সিয়েশনের জন্য না। আচ্ছা স্যার, তাহলে এখানে জেডটা তো একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? হ্যাঁ, তো জেডটা তো এখানে কমপ্লেক্স নাম্বার হিসেবে আমরা ধরবো না। এটা তো কমপ্লেক্স নাম্বারের মধ্যে বিষয়টা ওভাবে আসতেছে না, একটা ফাংশনের মতো আপনি চিন্তা করবেন। এখানে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, বিষয়টা এরকম না। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। মানে এখানে 2 পাই আই আছে, তো ভাবলাম হচ্ছে মনে হয় কমপ্লেক্স। হ্যাঁ, 2 পাই আই মানে তো সেটা কমপ্লেক্সের ভিতরে আছে, কিন্তু এখানে জেড এর মানটা ওভাবে তো বসানোর দরকার নেই, আমি সেটা বলতেছি। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই টপিকস এর নাম হচ্ছে কসি ইন্টিগ্রাল। তাহলে বলেন তো, এই যে সার্কেল করা যে অংশটা, এই অংশ থেকে আসলে আপনি কোন অংশটুকুর মান বের করবেন? স্যার এফ অফ জেড জেড ডিভাইডেড বাই জেড বাই এফ। এফ অফ ইন্টিগ্রাল, জেড। ইন্টিগ্রাল বলতে কি বুঝতেছেন? অর্থাৎ ইন্টিগ্রেশনের পার্ট, হ্যাঁ, এই অংশটুকু বের জি স্যার। করবেন। অর্থাৎ আপনার আলটিমেট দাঁড়াবে কি, ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস জেড মাইনাস এ ডিজেড ডিজেড ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, 2 পাই আই ইনটু এফ। ইন্টু এফ এ। এফ। বোঝা গেল? জি স্যার। এটা এটা ফাইনালি দাঁড়াচ্ছে। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে আপনি অঙ্কের থ্রুতে এই অংশটুকুর মান আপনি বের করবেন। এফ অফ জেড ডিভাইড বাই জেড মাইনাস এ ডিজেড ইকুয়ালস টু 2 পাই। এটা কসি ইন্টিগ্রাল ফর্মুলা সিম্পল ডেরিভেটিভের জন্য। কসি ইন্টিগ্রাল ফর্মুলা আরেকটা আছে হায়ার অর্ডার ডেরিভেটিভের জন্য। যেমন এটা আপনি কিভাবে বুঝবেন ম্যাথ দেখে, দেখেন এখানে জেড মাইনাস এ আছে, এটা কি একটা সিম্পল পোল না? জি স্যার। এবং এটা একটা আইসোলেটেড সিঙ্গুলার পয়েন্ট নাকি? জি স্যার। জি স্যার। যখন যখন হায়ার অর্ডার ডেরিভেটিভ আসবে তখন দেখবেন এই জেড মাইনাস এর এখানে হয় স্কোয়ার বা কিউ বা 4 এরকম কিছু থাকে। অর্থাৎ সেরকম কিছু থাকলে বুঝতে পারবেন যে এটা হায়ার অর্ডার ডেরিভেটিভ। আর এখানে যদি সিম্পল পোল থাকে তাহলে বুঝবেন এটা সিম্পল ডেরিভেটিভ। সিম্পল পোল থাকলে আপনাকে এই ফর্মুলা ইউজ করে ম্যাথটা করতে হবে কস ইন্টিগ্রালের। আর যদি হায়ার অর্ডার থাকে তখন ফর্মুলা হচ্ছে এটা, f to the power n a is equals to factorial n divided by 2 pi I integration of f of z dz divided by z minus a to the power n plus 1. বোঝা গেল? এটা হচ্ছে হায়ার অর্ডারের জন্য। আর উপরে তাহলে বলেন তো যে 55 নম্বর যে এক্সাম্পলটা আছে এটা কত অর্ডারের জন্য? হায়ার অর্ডারের জন্য। হায়ার স্যার। দেখেন এখানে 4 আছে, তাহলে এখানে n এর মান কত? 4 আমি জানতাম এই ভুলটা আপনার করবেন। দেখেন সূত্র দেখেন এখানে কি আচ্ছা। n প্লাস n প্লাস তাহলে হচ্ছে স্যার 3। তাহলে n এর মান 3
ওকে, তো আমরা আগে হায়ার অর্ডারটা আমরা পরে দেখছি, আমরা আগে সিম্পল ডেরিভেটিভের একটা ম্যাথ দেখি আগে। ম্যাথ দেখানোর আগে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে মডুলাস অফ z মাইনাস a ইজ ইকুয়ালস টু r। বলেন তো এটা কিসের সমীকরণ, বলতে পারবেন? এটা হচ্ছে একটা সার্কেলের সমীকরণ, বৃত্ত। কিসের সমীকরণ বললাম? বৃত্তের সমীকরণ, মডুলাস অফ z মাইনাস a ইকুয়ালস টু r, যেখানে a এটা হচ্ছে সেন্টার, আর আরটা কি বলেন তো? রেডিয়াস। আর হচ্ছে রেডিয়াস। এটা জানাটা এই অঙ্কের জন্য এই বৃত্তের সমীকরণটা খেয়াল রাখা জরুরি। কেন দেখেন, সেটা দেখলে বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন 57 নম্বর এক্সাম্পল, পিডিএফ এর পেজ নম্বর 568। Use Cauchy integral formula, evaluate these where C is the circle, z minus 2 is equals to half. বলেন তো এই সার্কেলের সেন্টার কোথায় আসবে? 2 তে আসবে। 2 তে। Center 2 তে। সেটা আছে 2 তে, দেখেন তো ছবিতে 2 তে আছে। আর Yes, sir. রেডিয়াস কত? হাফ। স্যার হাফ। হাফ। হাফ রেডিয়াস নিয়ে এই যে সার্কেলটা ড্র করা হয়েছে, হয়েছে না? জি স্যার। সার্কেলটা ড্র করা হচ্ছে। এখন নিচে আছে কত? আপনি সিঙ্গুলার পয়েন্ট বের করেন কিভাবে? হর ইকুয়ালস টু 0 না? জি স্যার। তাহলে z মাইনাস z স্কয়ার মাইনাস 3z প্লাস 2 ইকুয়ালস টু 0 লেখা যায়? জি জি স্যার। স্যার। এখান থেকে z মাইনাস 1 ইনটু z মাইনাস 2 ইকুয়ালস টু 0 লেখা যায়? জি স্যার। জি স্যার। তাহলে এই জায়গা থেকে নতুন কেমন দাঁড়ালো? z ডিভাইড বাই z মাইনাস 1 z into 2 ইনটু z মাইনাস 2 dz, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার বলেন তো এর সিঙ্গুলার পয়েন্ট কোনটা কোনটা? স্যার 1 আর 2। 1 আর 2। এখন আপনারা মনে করে দেখেন, Cauchy integral ফর্মুলা একদম প্রথম লাইনে লেখা ছিল f of z is analytic inside and on a closed curve C। অর্থাৎ যে ক্লোজড কার্ভটা থাকবে, পয়েন্টটা হয় ক্লোজড কার্ভের উপরে থাকবে, না হয় ভিতরে থাকবে। ভিতরে। আপনারা এখানে খেয়াল করে দেখেন যে z ইকুয়ালস টু যে 1 পয়েন্টটা, এটা কি কার্ভের মধ্যে কোনোভাবে আসা সম্ভব? না না স্যার। না স্যার। কেন সম্ভব না বলেন তো? কারণ এটা বাইরে আছে, এটা তো বাইরে আছে স্যার। ভিতরেও নাই উপরেও নাই, একেবারে বাইরে। উপরেও না বাইরেও না। সঠিক উত্তরটা হলো না, সম্ভব না। এই কারণেই কারণ সেন্টার আছে 2 তে, আর রেডিয়াস নিছেন কত? রেডিয়াস হচ্ছে হাফ। জি স্যার। হাফ রেডিয়াস নিয়ে সার্কেল আঁকালে তার মানে তো কখনোই 1 আসবে না। জি স্যার। আসবে? না। কখনোই কিন্তু না। 1 আসবে না। তাহলে z ইকুয়ালস টু 1 কি সার্কেলের ভিতরে না বাইরে? বাইরে। 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 বা যদি উপরেও হতো তাও একটা কথা ছিল, কিন্তু উপরেও কিন্তু না, সম্পূর্ণ এটা একদম বাইরে। বাইরে। তাহলে আপনাকে এক্ষেত্রে এখানে লিখতে হবে, এখানে লেখা নেই, আপনাকে লিখতে হবে for z is equals to 1 the value of this integration equals to 0। z equals to 1 এর জন্য আপনার ইন্টিগ্রেশনের কোনো ভ্যালু আপনি এখানে পাবেন না। তাহলে z equals to কতর জন্য ভ্যালুটা পাবেন? 2 এর জন্য। শুধু 2 এর জন্য। শুধু z equals to 2 এর জন্য আপনারা এখানে ভ্যালুটা পাবেন। তো দেখেন এই যে লাইনটা, এটা তো আমিও লিখেছি না? যে লাইনটা আমি আন্ডারলাইন করছি। জি স্যার। আচ্ছা, সেখান থেকে এই লাইনটা লেখা যায়? z - 1 দিয়ে ভাগ করছি। জি স্যার, লাগা হয়েছে। z - 1 দিয়ে ভাগ করে নেই, z - 1টা জাস্ট উপরে নিয়ে যাওয়া হয়েছে। z ডিভাইড বাই z - 1 ডিভাইড বাই z - 2 dz লেখা হলো? লেখা যায় এভাবে? জি স্যার। লেখা যায়। কেউ কি বলতে পারবেন এভাবে আমি কেন লিখলাম? কারণ এই যে f of a ডিভাইডেড বাই z - a সূত্রে ফেলার জন্য। কারণ এই সূত্রের ফরম্যাট কি ছিল? f of z ডিভাইড বাই z - z মাইনাস a। a। তাহলে f of z বলতে এখানে কত আছে? z মাইনাস z বাই z মাইনাস 1। z বাই z - 1।
জেড বাই জেড মাইনাস ওয়ান। আপনারা একটু বলতে পারবেন কেন জেড মাইনাস ওয়ানটাকে উপরে নিয়ে গেলাম? স্যার কারণ 1 পয়েন্টে স্যার এটা হচ্ছে এই ইন্টিগ্রালের লুপের মধ্যে কারণ পড়ে না স্যার এই জন্য। ওয়ান পয়েন্টটা ওর মধ্যে আসে না। আচ্ছা, যদি ওয়ান পয়েন্ট আসতো এবং 2 পয়েন্ট যদি না আসতো তাহলে এই ফাংশনের চেঞ্জ কি হতো? উপরে জেড মাইনাস 1 এর জায়গায় জেড মাইনাস 2 হতো। জেড মাইনাস ওয়ান এর জায়গায় জেড মাইনাস টু। বুঝতে পারলেন তো নাকি? জি স্যার। জি স্যার। এখন একটু আগে আমরা দেখেছিলাম না টোটালটা ইকুয়ালস টু সূত্রে কি আছে? 2 পাই আই ইনটু, এফ এ এফ অফ এ মানে সূত্র একটু সাজায় লেখা আছে। সূত্রে কি লেখা আছে? 1 ডিভাইড বাই 2 পাই আই 2 পাই আই ইনটু এটা ইজ ইকুয়াল টু শুধু এফ অফ এ ছিল। তো আমার টার্গেট আমি শুরুতে কি বলছিলাম? কিসের মান বের করব? ইন্টিগ্রালটার মান বের এফ করবেন। অফ জেড বাই জেড। শুধু ইন্টিগ্রালের মান। আমি এইটা রেখে 2 পাই আই ওই পাশে নিলে এফ এর সাথে গুণ হয় না? জি স্যার। জি স্যার। সাথে গুণ হয়। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কি এইটা লেখা যায় এই লাইনের পরে? জি স্যার লেখা যায় স্যার। আচ্ছা, এফ এ বলতে আপনারা আসলে কি মনে করেন বলেন তো? স্যার এফ অফ জেড এর জায়গায় স্যার এর যে ভ্যালুটা স্যার 2 এটা বসাই দিলে যেটা পাবো আমরা। এটা যে পয়েন্ট পাইছেন আপনি, এটা কত পেয়েছেন? 2 পেয়েছেন না? জি স্যার। জি স্যার। তাহলে এফ অফ জেড এর ওখানে সেই পয়েন্টটা বলবো। ঠিক যেরকম আপনার এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যদি এক্স প্লাস 2 হয়, তাহলে আপনি এফ অফ 3 ইজ ইকুয়াল টু কিভাবে বের করবেন? 3 + 2 = 5। তো এটারে আপনি এভাবেও লিখতে পারেন যে এক্স প্লাস 2 আর নিচে যদি ছোট করে এক্স ইকুয়ালস টু 3 লেখেন, তার মানে বোঝায় যে এক্স এর মান এখানে 3 বসাতে হবে। জি স্যার। তাহলে এখানেও কি সেটা লেখা হয়েছে না? হ্যাঁ। জি স্যার। তাহলে 2 বসায় দেন তো, দিলে কি 4 পাই আই আসে? জি স্যার। বুঝতে পারলেন কি পারলেন না? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে কোথাও? কোনো কনফিউশন থাকলে বলবেন। স্যার বলেন। লাস্টের লাইনের আগের লাইনটা স্যার বুঝতে পারি। কোন লাইন? এইটা? না স্যার এটা। কোনটা? এইটা? জি স্যার। সূত্র বসানো হয়েছে। 2 পাই আই ইনটু এফ অফ এ, সেই সূত্র এখানে বসানো হয়েছে। তাই এফ অফ এ বসানোর আগে আগে তো এফ অফ জেড লাগবে, তাই না? লাগবে? সেখানে তো আপনি এফ অফ এ বসাবেন। তো সেই এফ অফ জেড হচ্ছে জেড ডিভাইড বাই জেড মাইনাস 1, সেখানে যে এর মানটা 2 বসানো হয়েছে। বুঝতে পেরেছেন? স্যার জেড মাইনাস ওয়ান সমান 0 কিভাবে হলো এটা একটু। হ্যাঁ, জেড মাইনাস ওয়ান সমান 0, ওই কথাটা মানেটা বুঝতে পারেন। কোথায় জেড মাইনাস 1 ইকুয়ালস টু 0? এটা স্যার জেড মাইনাস ওয়ান এবং জেড মাইনাস টু ডিজিট আছে, তো আমরা জেড মাইনাস ওয়ান কে যখন আমরা চিন্তা করলাম তো দেখলাম যে জেড মাইনাস ওয়ান আসলে আমাদের এই সার্কেলের বাইরের পয়েন্টটা, এবং এটার সাথে সাথে জেড আরো মাইনাস 1 কোথায় সার্কেলের বাইরে? জেড ইকুয়ালস টু 1 সার্কেলের বাইরে। জেড মাইনাস 1 কখনো সার্কেলের বাইরে হয়? জেড ইকুয়ালস টু 1 হচ্ছে সার্কেলের বাইরে। যে স্যার জেড ইকুয়াল টু 1 সার্কেলের বাইরে। সার্কেলের বাইরে যেটা থাকবে, যেটা ক্লোজ কার্ভের ভিতরে অথবা উপরে থাকবে, তার জন্য ইন্টিগ্রালের মান আসবে। যেটা ক্লোজ কার্ভের বাইরে চলে যাবে, সেটার জন্য ইন্টিগ্রালের মান 0 আসবে। ক্লোজ জেড ইকুয়াল টু 1 ক্লোজ কার্ভের বাইরে না, যার জন্য ইন্টিগ্রালের মান জেড ইকুয়াল টু 1 এর জন্য কত হবে? 0 হবে। বোঝা যায় কথা? জি স্যার। আর জেড ইকুয়াল টু 2 এর জন্য কত আসছে ইন্টিগ্রালের মান? 4 পাই আই আসছে। বোঝা গেল? 4 পাই আই। জি স্যার। হ্যাঁ, কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এখানে পরপর অনেক এক্সাম্পল আছে, এগুলো করবেন। আমি আরেকটা দিতে দেখাই। এক্সাম্পল 58 নম্বর দেখেন। এই সার্কেলের ইকুয়েশন এখানে এটা আছে। বলেন তো সেন্টার কোথায় এই সার্কেলের? 0 0 তে স্যার, 0 তে। কেন 0 তে?
z minus r is equals to Z minus z minus A a is equals to r হয়ে থেকে, সো এখানে a এর ভ্যালুটা 0 আসছে। z minus a equals to r, এখানে এর মানটা নাই, এর মান হচ্ছে 0, তার মানে সেন্টারে, অর্থাৎ মূল বিন্দুতে হচ্ছে সেন্টারটা, আর হাফ হচ্ছে কত রেডিয়াস, সেই হাফ রেডিয়াস ধরে আঁকানো হয়। এটা যদি হাফ হয় তাহলে এই পাশের পয়েন্ট কত হবে? এটা মাইনাস এখন z স্কয়ার প্লাস z, এটাকে কি z ইনটু z প্লাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়? জি স্যার। জি স্যার, তাহলে আপনার পয়েন্ট কত কত আসলো? 0 আর মাইনাস 0 আর 1 0 minus 1 0 মাইনাস 1। এখন দুইটাই কি সার্কেলের মধ্যে আছে? না স্যার -1 নাই স্যার। মাইনাস 1 নাই, তাহলে মাইনাস 1 এর জন্য এই ইন্টিগ্রালের মান কত আসবে? 0 আসবে। 0 আসবে। এবার বলেন তো f অফ z এর মান স্যার 0 আসবে, 0। হ্যাঁ, এবার বলেন তো f অফ z এর মান এখানে কেমন হবে? কে থাকবে নিচে আর উপরে কে চলে যাবে? z টাকে নিচে রাখতে উপরে চলে হবে। যাবে z+1 স্যার, আর নিচে z থাকবে শুধু। নিচে z থেকে। স্যার শুধু z টা। অর্থাৎ সহজে বোঝা যায় যে পয়েন্টে আমি বের করব, যে পয়েন্টে আমি ইন্টিগ্রালের ভ্যালু বের করব, সেই পয়েন্টটা নিচে রেখে আর বাদবাকি সব কোথায় চলে যাবে? উপরে চলে যাবে স্যার। উপরে, মানে f অফ z এর মানে f অফ z এর মধ্যে আসবে, তাই না? জি স্যার। দেখেন তো এটারও নিচে z মাইনাস a ফরম্যাট আছে না? জি স্যার, জি স্যার আছে। জি স্যার। জি স্যার। এর মান 0 আর কি। হ্যাঁ। এর মান 0। তো সেটা করে কি 2 পাই i আসে? জি স্যার। জি স্যার, আসে স্যার। জি স্যার। ওকে, বলেন তো এই অঙ্কের জন্য কি দুইটা পয়েন্টেই মান বের হবে? না স্যার, না স্যার, একটাই হবে। না স্যার একটাই হবে, একটাই একটাই হবে। তাহলে z 1 এ is হবে। Z equals to minus 1 এ বের 1 হবে, হবে। z 1 এ z is অর্থাৎ z equals to 1 এ পাবে। অন এ আসবে, z ইকুয়ালস টু পরে ইন্টিগ্রালের ভ্যালু কত হবে? স্যার 0 হবে স্যার। 0 হবে। 0। কারণ সে হচ্ছে সার্কেলের বাইরে। 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 তাহলে এখানে f অফ z এর কোন অংশটি থাকবে? স্যার z-4 নিচে উপরে থাকবে চলে z যাবে। minus 1 আর স্যার, z Z minus 4 minus কে 1 উপরে দিতে হবে। f অফ z এ আসবে হচ্ছে e টু দি পাওয়ার z ডিভাইডেড বাই ডিভাইডেড বাই z z minus 4। মাইনাস 4। অঙ্কগুলো সোজা আছে না? জি স্যার। জি স্যার। এই एग्जांपल 60 নম্বর ক্লাসে তো সব সোজাই লাগে স্যার। বাসায় প্র্যাকটিস করলে সহজ লাগবে। আচ্ছা, এখানে যেটা আছে এটাও প্র্যাকটিস করবেন। আমি জাস্ট এখানে রেডিয়াস কত? 3/2 মানে 1.5 হচ্ছে 1.8 এরকম সামথিং। 1.5 1.5 হ্যাঁ। তো এখানে পয়েন্ট কত কত আসছে দেখেন তো। লব ইজ ইকুয়াল হর ইজ ইকুয়াল টু 0 1 2 0 1 2 তিনটে আছে। শুধু টেবিলের জন্য আসবে। তিনটা কি ভিতরে আছে? স্যার 0 আর 1 হবে না না। স্যার, তিনটে ভিতরে নেই। 1.5 তার মানে হলো 2টা বাদ যাবে। শুধু দুটো 2 বাজে, হ্যাঁ, 0 থাকবে আর 1 এক্স্যাক্টলি শুধু 0 আর 1 এর জন্য। তাহলে আগে এতক্ষণ পেয়েছিলেন একটা করে পয়েন্ট, এবার কয়টা পেলেন? 2টা পয়েন্ট। স্যার, দুইটা। 2টা পয়েন্ট। তাহলে বলেন তো যখন z ইকুয়াল টু 0 এর জন্য বের করবেন তখন f অফ z কে কে যাবে? স্যার z-1 আর z-2 উপরে চলে যাবে স্যার। z মাইনাস 1 স্যার 0 এর জন্য যখন 0 এর জন্য বের করবেন তখন 0 বাদে আর সবগুলো উপরে চলে যাবে না? জি স্যার। জি স্যার। কারণ আপনাদের মনে আছে সূত্রের ফরম্যাটের নিচে কি আছে? শুধুমাত্র z আছে। z z minus শুধুমাত্র z মাইনাস a আছে। তাহলে Z minus A আছে। তাহলে অন এর জন্য উপরে কে কে যাবে? z আর z minus 1 এর z আর z Zero minus যাবে। 2 স্যার হ্যাঁ, 0 আর 2, 0 আর 2 যাবে। Z আর Z। কি যাবে? অর্থাৎ এখানে যদি আরো একটা পয়েন্ট থাকতো, 2 পয়েন্টও মনে করেন সার্কেলের ভিতরে আছে, তাহলে কি করতাম আমরা? প্লাস দিয়ে ওটাও আর লিখতে হবে। তাহলে স্যার z যতগুলো equal to 0 আর z equal to 1 এটা স্যার বাদ যায়। উপরে যেত। স্যার প্লাস তাহলে দিয়ে z আর z minus 1 টা উপরে চলে যেত। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছিল? বুঝতে পারলেন তো বিষয়গুলো? স্যার তার মানে কি যতগুলাই পয়েন্ট হোক স্যার সবগুলা যোগ করে দিলেই হবে? হ্যাঁ, যদি সেগুলা এই শর্ত স্যাটিসফাই করে, এই যে এই সার্কেলের মধ্যে থাকতে হবে, এখানে যেটা থাকে। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো যদি এক একটা পয়েন্ট আসে তখন এগুলো যোগ করে দিতে হবে। তাহলে আপনারা এই যে 62 নম্বর করা দরকার। 64 করেন। আর এবার আমরা একটা হায়ার অর্ডারের জন্য দেখি।
এক্সাম্পল নম্বর 66 হায়ার অর্ডার, তারা উপরে একটা 55 নম্বর এক্সাম্পল ছিল, সেটাও হায়ার অর্ডার, সেটাও দেখে এসেছি। হায়ার অর্ডারটা এরকম সহজ, শুধু সূত্র দেখে সেই সূত্রে মান বসাতে হবে। খেয়াল করেন, এটা হচ্ছে হায়ার অর্ডার ফর্মুলা। তো এক্সাম্পল নাম্বার 55 এটা হায়ার অর্ডারের জন্য না, দেখেন হায়ার অর্ডারের জন্য পাওয়ার দিতে স্যার পাওয়ার 4 স্যার। জি স্যার পাওয়ার আছে। 4 আছে। তাহলে একটু আগে বললেন এখানে n এর মান কত? 3 প্লাস 1 স্যার। n এর মান 3। তার মানে আপনাকে কত দূর ডিফারেন্সিয়েট করতে হবে, কত অর্ডার পর্যন্ত? 3 পর্যন্ত। থার্ড থার্ড অর্ডার। তাহলে আপনারা আমাকে বলতে পারবেন এখানে f অফ z কত আছে? সূত্র দেখে বলেন, সূত্র দেখে অঙ্কের সাথে মিলাই বলেন f অফ z কি আছে? স্যার ডিজেড না না, e to the power 3z এক্স্যাক্টলি। এবার e টু দি পাওয়ার 3z কে আমি কয়বার ডিফারেন্সিয়েট করব? 3 বার। 3 বার। করব, তাহলে n এর মান হচ্ছে 3। তাহলে আমরা হচ্ছে f ট্রিপল ড্যাশ z বলেন তো আপনারা বের করে এটা করলে কত আসবে? তার আসবে হচ্ছে 9 into the power 3z। না 9 আসবে না, 27 আসবে। 27 আসবে স্যার, 27 27 into 3z 27 আসবে। এটা করলে আসবে 27 e to the power 3z সরি 27 e to the power 3z। আচ্ছা, পয়েন্ট কোনটা দেখেন তো, এখানে পয়েন্ট কি কোনটা? log 2 z equals to log log 2। তাহলে f ট্রিপল ড্যাশ কি বসবে এখানে? log 2 এটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? নিচে লিখলাম, হ্যাঁ 27 e to the power 3 log 2 3 into log 3 log 2 হ্যাঁ 3 log e to the power 3 log। 2 আচ্ছা, এবার এখান থেকে কি লেখা যায় 27 e to the power log 2 to the power cube। জি স্যার। জি স্যার লেখা আছে। এবার আপনারা কি জানেন যে e আর log একটা অপরটার অপোজিট? জি স্যার, স্যার, কাটাকাটি। দুটো কাটাকাটি চলে যাচ্ছে। জি স্যার কাটাতে কত থাকে? 27 log 27 8 তাহলে এটা গুণ করলে কত আসে? 27 গুণ 8 216, তাই না? 216 জি স্যার 216 জি স্যার 216। জি স্যার 216 এখন এই যে f টু দি পাওয়ার n a এর মান কি আপনি পেয়ে গেলেন? জি স্যার পাইলাম। n a বলতে এখানে কি আছে? f টু দি পাওয়ার এই জিনিসটা আছে জি স্যার। f পাওয়ার log এটা আসে না? জি স্যার তা তার মান কত আসলো? 216 216। তাহলে লেখেন 216 ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n, মানে কি লিখবো বলেন তো? 3 factorial 3 ফ্যাক্টরিয়াল স্যার 3n 3 factorial ডিভাইডেড বাই 2 pi i 2 বাই i 2 pi i ইন্টিগ্রেশন অফ f অফ z এর ওখানে কি লিখবো? e to the power but 3z 3z ডিভাইড বাই নিচে কি z আছে? minus log 2 to the power 4 z minus log 2 to the power 4 dz। তাহলে তো এটা দিয়ে হচ্ছে স্যার বাদ দিয়ে ওই পাশে গুণ করে দিলে তো স্যার পেয়ে যেতেছি মান। চলে আসছে। তাহলে আপনার টার্গেট কি? কার মান বের করা? স্যার স্যার থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন অফ এর এটার মানটা বার করলে তো এটা পেয়ে যেতেছি। আপনার টার্গেট ইন্টিগ্রেশনের পার্ট ইন্টিগ্রেশনের পার্টটার মান বের করা। তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন 216 ইনটু হচ্ছে 2 pi by 3 factorial 2 pi i by 3 factorial 2 pi i by 3 ফ্যাক্টর মানে 6। 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6। তো দেখেন তো এটা ক্যালকুলেশন করলে 72 পাই i আসে।
জি স্যার 72 পাই আই। আসবে স্যার। আচ্ছা বাতো পাই জি স্যার। জি স্যার। এটা হচ্ছে হায়ার অর্ডারের। যদি এটা বুঝে থাকেন এটা একটু সবাই ভেরিফাই করতে, এখানে কিন্তু একটু অন্যভাবে করা, আমি যেভাবে করছি সেভাবে করে না, আলাদা ভাবে করছে। এই যে 66 নম্বর এটা 66 নম্বর एग्जांपल আপনারা করেন তো দেখেন তো কত অ্যানসার আসে। শুধু আমি বলে দিই f of z এর মান কত এখানে, তো log z লগ সেট f of z এর মান হচ্ছে log z, আর হচ্ছে এখানে n এর মান কত, 2 n এর মান হচ্ছে 2, তাহলে এর মান স্যার 2 এটা কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? দুইবার। দুইবার দুইবার। আচ্ছা ঠিক আছে করেন তাহলে দেখি কত অ্যানসার আসে। সূত্র মনে আছে তো নাকি উপরে দিব সূত্র দেখার জন্য? সূত্র ছিল f to the power n a is equals to factorial n divided by 2 pi I integration হচ্ছে যে অঙ্ক দেবে। পাই আই আসছে স্যার। শুধু পাই আই নাকি মাইনাস পাই আই? মাইনাস আসে নাই? না স্যার। মাইনাস তো আসার কথা। লগ z করলে আসে 1/z, তাই না? একবার ডিফারেন্সিয়েট করলে জি জি স্যার। আবার আবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস z স্কয়ার মাইনাস 1/z স্কয়ার। তো মাইনাস আসবে। জি স্যার। অ্যানসার হবে স্যার, মাইনাস আসবে। পাই আই, অ্যানসার হবে মাইনাস মাইনাস পাই আই। এখানে কিন্তু অ্যানসারটা ভুল আছে, এই জন্য আমি অঙ্কটা করতে দিছি আপনাদের। এখানে অ্যানসার কিন্তু 2 মাইনাস 2 পাই, অ্যানসার হবে মাইনাস পাই আই। বোঝা গেল? জি স্যার। জি স্যার। Sir, z is equal 1 1 1. হ্যাঁ Sir, it is sir. Z minus 1 is z is equal 1 1 1. So, তিনটা হ্যাঁ হ্যাঁ বলেন কিউব কিভাবে আছে বড় কিউব। বলেন, আপনি বলেন। কিউব না তিনটা z-1 তিনটা গুণ করলে তো z-1 কিউব হয়। ঠিক আছে প্রতিটার জন্য 1 1 1। z মাইনাস 1 এখানে পাওয়ার কত আছে? বিশাল স্যার। ওকে, তাহলে এই অঙ্কগুলো যেগুলো দেখালাম এবং ওখানে আরো কয়েকটা আছে, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন যেন অন্য কোনো যে কোনো এই নিয়মের আসলে মানে এই নিয়মের মধ্যে কোনো কিছু চেঞ্জ কন্ডিশন চেঞ্জ করে আসলে যেন আপনারা পারেন আর কি। এটা হচ্ছে কসি ইন্টিগ্রাল থিওরেম। আমাদের এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ কোর্স শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের উপরে অ্যাসাইনমেন্ট ক্লাস টেস্ট এগুলো প্রেশার আসবে। সো এগুলো নিয়ে মানসিকভাবে প্রস্তুত থাকবেন।